দর্শক, এখনকার আলোচনার মূল বিষয় হচ্ছে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুয়েরিং এ ইরান যে আলোচিত বিমান হামলা করেছিল সেই প্রসঙ্গে। সম্প্রতি ওই বিমানের পাইলটদের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে এবং সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তো দর্শক, তারা এত ঝুঁকিপূর্ণ মিশন কিভাবে সম্পন্ন করেছিলেন, কিভাবে বিশ্বের সবচাইতে সুরক্ষিত ঘাঁটিগুলোর একটিতে ঢুকে তারা হামলা চালিয়ে আবারও নিরাপদে ফিরে এসেছিলেন, আজকের আলোচনায় আমরা মূলত সেই ঘটনাগুলোই ধাপে ধাপে জানার চেষ্টা করব। তো দর্শক, প্রথম প্রশ্ন হচ্ছে, এই মিশনটি কতটা ঝুঁকিপূর্ণ ছিল? ইরানের পাইলটদের বক্তব্য অনুযায়ী তারা মাটি থেকে মাত্র 50 ফুট উচ্চতায় উড়ে গিয়েছিলেন। একবার চিন্তা করুন, মাত্র 50 ফুট মানে 15 মিটারের মতো হবে। সাধারণ প্রশিক্ষণ বিমানে যেখানে 500 ফুটের নিচে নামার কোনো অনুমতি থাকে না, সেখানে তারা 50 ফুট উচ্চতায় সমুদ্রের উপর দিয়ে যুদ্ধ বিমান চালিয়ে নিয়ে গেছিলেন। একটু ভুল ত্রুটি হলেই যেখানে বিমান ধ্বংসের সম্ভাবনা ছিল। পাইলটদের ভাষায় এটি ছিল তাদের ক্যারিয়ারের সবচাইতে কঠিন মিশনগুলোর মধ্যে একটি। তো দর্শক, তারা এই মিশনটি কমপ্লিট করতে কোন পথ ব্যবহার করেছিলেন? সরাসরি স্থলপথ ব্যবহার না করে তারা পারস্য উপসাগরের উপর দিয়ে তাদের বিমান নিয়ে গেছিলেন এবং কুয়েতে প্রবেশ করেছিলেন। ইরানের একটি সীমান্তবর্তী ঘাঁটি থেকে উড্ডয়নের পর তারা দক্ষিণ দিকে গিয়ে সমুদ্রপথ ধরে কুয়েতের যে জলসীমা, সেখানে তারা প্রবেশ করেন। পাইলটদের একজন বলেছেন, তারা এত নিচু দিয়ে উঠছিলেন যে সমুদ্রে থাকা জাহাজের ডেকে দাঁড়ানো মানুষজনও তাদের বিমান দেখতে পাচ্ছিল। অর্থাৎ তারা কার্যত রাডারের চোখ ফাঁকি দেওয়ার জন্য সমুদ্রের গা ঘেঁষে উড়ে যাচ্ছিলেন। এই মিশনে তারা কোন ধরনের বিমান ব্যবহার করেছিলেন? দর্শক, ইরানের বিমান সক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি। ইরানের মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ বিভিন্ন অস্ত্রের দিক থেকে ইরান কিন্তু বর্তমানে বিরাট একটা সক্ষমতা অর্জন করেছে, কিন্তু যুদ্ধ বিমানের ক্ষেত্রে তাদের সক্ষমতা এখনো অর্জন হয়নি। ইরানের প্রধান দুর্বলতা কিন্তু এইখানেই। এই অভিযানে 1960 সালের দিকে যে বিমান ইরানের কাছে ছিল, 60-এর দশকের পুরনো মডেলের দুটি বিমান ইরান ব্যবহার করেছিল বলে বিভিন্ন মিডিয়াতে এসেছে। তো দর্শক, কুয়েতের মতো একটি দেশে যেখানে মার্কিন সামরিক উপস্থিতি এত শক্তিশালী, সেখানে রাডার তাদের ধরতে পারলো না কেন? পাইলটদের দাবি, তারা এত কম উচ্চতায় উঠছিলেন যে প্রচলিত রাডার ব্যবস্থা তাদের শনাক্ত করতে সক্ষম হয়নি। তাদের মতে এলাকাটিতে আকাশ পর্যবেক্ষণকারী বিমান, আর্লি ওয়ার্নিং সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল, কিন্তু নিচু উচ্চতা এবং বিশেষ কৌশল ব্যবহারের কারণে তারা কিন্তু ওই মার্কিনীদের নজর এড়িয়ে যেতে সক্ষম হন। দর্শক, এরপর কি হয়? পাইলটদের বক্তব্য অনুযায়ী কুয়েতের আকাশে প্রবেশ করার পর তারা সরাসরি ক্যাম্প বুয়েরিং যে ঘাঁটি, সেই ঘাঁটির দিকে তারা এগিয়ে যায়। সেখানে তাদের মূল লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো এবং তাদের যে সামরিক সরঞ্জাম, সেগুলো তারা একের পর এক বোমা নিক্ষেপ করা শুরু করে। তাদের দাবি, হামলার ফলে বিভিন্ন সামরিক স্থাপনা, হেলিকপ্টার এবং তাদের যে সামরিক সরঞ্জাম, সেগুলোতে আগুন ধরে যায়। পাইলটরা বলেন, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে তারা আকাশ থেকে আগুনের গোলাগুলো দেখতে পাচ্ছিল। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হামলার পর তারা কিভাবে বেরিয়ে আসলেন? কারণ আক্রমণ করা যতটা কঠিন, নিরাপদে ফিরে আসা কিন্তু তার চেয়েও কঠিন। ওই পাইলটদের বক্তব্য অনুযায়ী পুরো মিশনের সময় তারা রেডিও টেকনোলজি এটা কিন্তু ব্যবহার করেননি। তারা এই ক্ষেত্রে সম্পূর্ণ নীরব ছিলেন, অর্থাৎ কোনো ধরনের যোগাযোগ সংকেত তারা ব্যবহার করেননি। পাশাপাশি বিভ্রান্তিমূলক কৌশল ব্যবহার করে তারা ঘাঁটি ত্যাগ করেন এবং একই রুট ধরে ইরানে আবার ফিরে আসেন। ওই দিন মার্কিন বাহিনী সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে তারা তাদের নিজেদের 3টি F-15 যুদ্ধ বিমান কিন্তু ভূপাতিত করেছিল। ইরানের একজন কো পাইলট বলেছেন, তারা যখন ফেরার পথে ছিলেন তখনও লক্ষ্যবস্তু এলাকায় বিস্ফোরণ চলছিল, অর্থাৎ হামলার প্রভাব তখনও কিন্তু শেষ হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যিনি অভিযানের কমান্ডার, তিনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, এই মিশনে যাওয়ার আগে তাদের স্পষ্ট নির্দেশনা ছিল, প্রয়োজনে জীবন দিবেন, বিমান ধ্বংস হয়ে গেলেও
মিশন তাদেরকে সম্পন্ন করতে হবে, অর্থাৎ বিমান যায় যাক, জীবন যায় যাক, কিন্তু মিশন সম্পন্ন করতে হবে। অর্থাৎ অভিযানের সাফল্যকে ব্যক্তিগত নিরাপত্তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কমান্ডারের ভাষায় তাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুটি: দেশ এবং দেশের জনগণ। তো দর্শক, এই ঘটনার গুরুত্ব কতটুকু? এই অভিযানের মাধ্যমে ইরান মূলত দেখাতে চেয়েছে যে তারা দীর্ঘ দূরত্বের ঝুঁকিপূর্ণ বিমান অভিযান পরিচালনা করতে সক্ষম, বিশেষ করে এমন পরিবেশে যেখানে প্রতিপক্ষের উন্নত রাডার প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, এই অভিযান নিয়ে এখনো আলোচনা কিন্তু চলছে, কারণ এটি শুধু একটি হামলার গল্প নয়, এটি একটি পরিকল্পনা, এটি একটি ঝুঁকি, প্রযুক্তি এবং সামরিক কৌশলের একটি আলোচিত অধ্যায়ে পরিণত হয়েছে। তো দর্শক, আজকের আলোচনায় আমরা মূলত সেই অভিযানের অংশ নেওয়া পাইলটদের বর্ণনা এবং তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বললাম। আপনারা এই বিষয়ে কি মনে করেন? এত কম উচ্চতায় উড়ে এমন একটি অভিযান পরিচালনা কতটুকু কঠিন, বা এটা কি আদৌ পসিবল? দর্শক, আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে পারেন। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।